রাত তখন অনেক। পুরো মুম্বাই শহর ঘুমে তলিয়ে গেলেও ভরদান টেক পার্কের এই বিশাল কাঁচের বিল্ডিংয়ে যেন এক অশুভ অন্ধকার জেগে থাকে। বাইরে থেকে দেখলে ২০ তলার এই হাই সিকিউরিটি আইটি বিল্ডিংকে খুব ঝকঝকে আর সাধারণ মনে হয়, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক দম বন্ধ করা রহস্য। এই বিল্ডিংয়ের লিফটে ১২ তলার পর বোতামে সোজা ১৪ তলা আসে। ১৩ তলা বলে যেন কিছু নেই। কর্মচারীদের বলা হয় ১৩ তলা সবার জন্য নয়। রাতের বেলায় কাজ করা ব্যাকএন্ড টিমকে ১২ তলার এক অন্ধকার কোণের তালাবদ্ধ সার্ভিস সিঁড়ি বেয়ে পৌঁছতে হয় সেই অভিশপ্ত ১৩ তলায়। বিবেক ঝা, বিহারের এক সাধারণ ছেলে, বাধ্য হয়েই অতিরিক্ত টাকার জন্য এই ১৩ তলায় রাতের শিফট নিয়েছিল। তার সাথে ছিল তার সিনিয়র রাজেশ, যে এই ফ্লোরের এক অদ্ভুত হিমশীতল নীরবতা খুব পছন্দ করত। বিশাল এই ফ্লোরে রাত বাড়ার সাথে সাথে বাতাস যেন বরফের মতো কনকনে ঠান্ডা হতে শুরু করে। রাত তখন ঠিক ২:১৫। ফ্লোরে শুধু বিবেক আর রাজেশ, দুজনে নিজেদের কম্পিউটারে মগ্ন, চারদিক একদম নিস্তব্ধ। হঠাৎ সেই জমাট বাঁধা নীরবতা ভেঙে বিবেকের মনে হল কেউ যেন ঠিক তার পেছনের অন্ধকার করিডোর দিয়ে খুব সন্তর্পণে হেঁটে গেল। হালকা খস খস পায়ের শব্দ। বিবেক চমকে পেছনে ফিরল, কিন্তু ফিরে তাকাতেই কেউ ছিল না। পুরো ফ্লোর খাঁ খাঁ করছে। ঠিক তখনই এক কোণে রাখা প্রিন্টারটা হঠাৎ করে নিজে থেকেই চলতে শুরু করল। ঘড়ড় ঘড়ড়। এত রাতে প্রিন্টারে কে কমান্ড দেবে? পুরো ফ্লোরে তো শুধু পারা দুজন। রাজেশ হেসে বলল, বোধহয় কোনো ভূত নিজের রেজুমে পাঠিয়েছে। কিন্তু বিবেকের বুকটা অদ্ভুতভাবে কাঁপতে শুরু করল। সে যখন কাঁপা কাঁপা হাতে প্রিন্টার থেকে প্রিন্ট হওয়া কাগজটা বের করে আনল, তার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কাগজটা একদম ফাঁকা, তাতে কিচ্ছু লেখা নেই। ঠিক সেই মুহূর্তে বিবেকের মনে হল কেউ একজন তার ঘাড়ের খুব কাছে এসে একটা হিমশীতল নিঃশ্বাস ফেলল। বিবেকের শির দাঁড়াবে একটা বরফ শীতল স্রোত নেমে গেল। ঘাড়ের সেই হিমশীতল নিঃশ্বাসটা যেন কোনো জীবিত মানুষের নয়। সে কাঁপা কাঁপা হাতে প্রিন্টারের সেই ফাঁকা কাগজটা টেবিলে রাখল। পুরো ফ্লোরে তখন একটা গুমোট, দম বন্ধ করা নীরবতা। হঠাৎ বিবেকের কম্পিউটারের স্ক্রিনটা নিজে থেকেই পুরো কালো হয়ে গেল, আর সেই গাঢ় অন্ধকারের মাঝে একটা অদ্ভুত এবড়ো খেবড়ো ফন্টে ফুটে উঠল একটা ভয়ঙ্কর মেসেজ। তুমি এমন কিছু দেখে ফেলেছ যা তোমার দেখার কথা ছিল না। বিবেকের চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। তার বুকটা হাতুড়ির মতো পিটছে। সে ছুটে গেল তার সিনিয়র রাজেশের ডেস্কে, কিন্তু সেখানে যেতেই সে দেখল রাজেশের চোখ দুটো স্ক্রিনের দিকে আটকে আছে। রাজেশের কম্পিউটারের স্ক্রিনেও জ্বলজ্বল করছে ঠিক একই মেসেজ, শিফট 13 ছেড়ে যেতে পারবে না। দুজনেই ভয়ে জমে গেল। রাত তখন ঠিক ৩:১০। হঠাৎ তাদের ঠিক সামনে থাকা মিটিং রুম নাম্বার 3-র কাঁচের দরজাটা একটা ভয়ঙ্কর ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতরের ঘুটঘুটে অন্ধকার থেকে একটা অদ্ভুত পচা গন্ধ ভেসে আসছে। রাজেশ কাঁপা গলায় ফিসফিস করে বলল, বিবেক, চল সিসিটিভি ফুটেজটা চেক করি, দেখি কে আমাদের সাথে এই ভয়ঙ্কর মজা করছে। দুজনে মিলে যখন সিকিউরিটি সিস্টেমে সিসিটিভি ফুটেজ অন করল, তাদের পায়ের তলার মাটি সরে গেল। ফুটেজে দেখা যাচ্ছে ঠিক 2:15 যখন প্রিন্টারটা নিজে থেকে চলছিল, বিবেকের ঠিক পেছনে দাঁড়িয়েছিল একটা কুচকুচে কালো ছায়া। ছায়াটার কোনো মুখ নেই, শুধু দুটো জলজলে সাদা চোখ দিয়ে সে বিবেকের দিকে তাকিয়ে আছে। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, তারা কিছু বুঝে ওঠার আগেই তাদের চোখের সামনেই ওই মিটিং রুম নাম্বার 3-র সেই সিসিটিভি ফুটেজটা কোনো ব্যাকআপ না রেখেই নিজে থেকেই ডিলিট হয়ে গেল। পুরো ফ্লোর জুড়ে আবার সেই শ্মশানের মতো নিস্তব্ধ নীরবতা,
আর মিটিং রুমের ভেতর থেকে এবার খুব ভারী কারো পায়ের শব্দ তাদের দিকে এগিয়ে আসতে শুরু করল। করিডরের ওই ঘুটঘুটে অন্ধকার থেকে ভারী পায়ের শব্দটা ধীরে ধীরে ওদের দিকেই এগিয়ে আসছিল। খট খট খট। রাজেশ আর বিবেক ভয়ে নিজেদের ডেস্কের নিচে লুকিয়ে পড়ল। ওদের বুকের ধুকপুকানি যেন বাইরে থেকে শোনা যাচ্ছে। একটা দম বন্ধ করা হিমশীতল নীরবতা গ্রাস করে নিয়েছে পুরো ১৩ তলাকে। হঠাৎ পায়ের শব্দটা মিটিং রুম নাম্বার 3-র ঠিক সামনে এসে থেমে গেল। রাজেশ কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলল, বিবেক, তুই জানিস ওই মিটিং রুমে আগে কি হয়েছিল? বিবেক ভয়ে জমে গিয়ে শুধু না সূচক মাথা নাড়ল। রাজেশ বলতে শুরু করল, কয়েক বছর আগে মীর নামের এক কর্মচারী ঠিক এই ফ্লোরেই নাইট শিফটে কাজ করত। একদিন ঠিক রাত ৩:১০ ওই মিটিং রুম নাম্বার 3-তেই তার এক ভয়ঙ্কর অস্বাভাবিক মৃত্যু হয়। ওরা দুজনে খুব সাবধানে ডেস্কের নিচ থেকে মাথা উঁচু করে মিটিং রুমের দিকে তাকালো, আর যা দেখল তাতে ওদের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। যে মেঝেতে মীরের মৃত্যু হয়েছিল সেখানে এখন অদ্ভুত সব ফাটল আর স্যাঁতস্যাঁতে দাগ ফুটে উঠেছে, যেন ওই বিল্ডিংয়ের মাটি নিজে থেকেই কোনো এক ভয়ঙ্কর গোপন সত্যি বা কোনো অভিশাপকে গিলে গুমড়ে রেখেছে। হঠাৎ রাজেশের ল্যাপটপটা নিজে থেকেই আবার জ্বলে উঠল, আর কালো স্ক্রিনের ঠিক মাঝখানে রক্তবর্ণ কালিতে আবার ফুটে উঠল সেই একই মেসেজ, শিফট 13 ছেড়ে কেউ বেরোতে পারবে না। ঠিক তখনই মিটিং রুমের ভেতর থেকে একটা অমানুষিক গোঙানির আওয়াজ ভেসে এলো, আর মনে হলো কেউ যেন ঘষতে ঘষতে ফ্লোর বেয়ে ওদের ডেস্কের দিকেই এগিয়ে আসছে। মিটিং রুমের ভেতর থেকে ভেসে আসা সেই অমানুষিক গোঙানির আওয়াজ আর সেই ভারী পায়ের শব্দ ধীরে ধীরে ওদের দিকেই এগিয়ে আসছিল। রাজেশ আর বিবেক আর এক মুহূর্তেও সেখানে লুকিয়ে থাকার সাহস পেল না। নিজেদের ডেস্ক ছেড়ে ওরা প্রাণপণে দৌড় দিল ফ্লোরের মেন কাঁচের দরজার দিকে। পুরো ১৩ তলা জুড়ে এক শ্বাসরোধী গুমট অন্ধকার আর একটা জমাট বাঁধা নীরবতা। ওদের নিজেদের ভারী নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। মেন দরজার সামনে পৌঁছে ওরা পাগলের মতো ধাক্কা দিতে শুরু করল, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে কেউ পাথর দিয়ে আটকে রেখেছে, একটুও নড়ছে না। বিবেক কাপা গলায় ফুঁপিয়ে উঠে বলল, রাজেশ ভাই, সার্ভিস সিঁড়ির দরজাটা, যেটা দিয়ে আমরা ১২ তলা থেকে উপরে এসেছিলাম, চল ওদিকে যাই। কিন্তু সেখানে পৌঁছতেই ওদের শিরদাঁড়া দিয়ে এক হিমশীতল ঠান্ডা স্রোত নেমে গেল। সার্ভিস সিঁড়ির সেই ভারী লোহার দরজায় একটা মস্ত বড় তালা ঝুলছে, অথচ ওরা যখন এসেছিল তখন কোনো তালা ছিল না। হঠাৎ ফ্লোরের সমস্ত আলো একসাথে দপদপ করতে শুরু করলো, আর ঠিক তখনই ওদের কম্পিউটারের স্ক্রিনের মতো ১৩ তলার মেন কাঁচের দরজার ওপরেও একটা অদ্ভুত কুয়াশা আর রক্তের মতো লাল রঙে ফুটে উঠল সেই ভয়ঙ্কর মেসেজ, শিফট 13 ছেড়ে কেউ বেরোতে পারবে না। বিবেক আর রাজেশ ভয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। ওদের মনে হলো পুরো ফ্লোরের বাতাস যেন কেউ শুষে নিচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। আর ঠিক সেই মুহূর্তে ওরা দেখল মিটিং রুম নাম্বার 3-এর ফ্লোরে থাকা সেই স্যাঁতস্যাঁতে দাগ আর ফাটলগুলো যেন জ্যান্ত পালো সাপের মতো খুব দ্রুত দেয়াল বেয়ে ওদের দিকেই ধেয়ে আসছে, যেন ওই ফাটলের নিচ থেকে বিল্ডিংয়ের মাটি নিজে থেকেই কোনো এক ভয়ঙ্কর গোপন সত্যি বা অভিশাপকে উগরে দিচ্ছে। হঠাৎ সেই জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে দুটো জলজলে সাদা চোখ ঠিক বিবেকের মুখের একদম সামনে এসে দাঁড়ালো, আর একটা পচা হিম শীতল নিঃশ্বাস ওর ঘাড়ের ওপর এসে পড়ল। পরদিন সকালে ৯টার সময় যখন অফিস খুলল, পুরো ভরদান টেক পার্কে একটা শোরগোল পড়ে গেল। ১৩ তলার HR ম্যানেজার মিসেস শর্মা যখন লিফট থেকে নামলেন, পুরো ফ্লোর জুড়ে একটা অদ্ভুত কবরের মতো নীরবতা। মেন কাঁচের দরজার সামনেই পড়ে আছে রাজেশ আর বিবেকের মৃতদেহ।
ওদের দুজনের চোখ ঠিকরে বেরিয়ে আসছে আর মুখটা এমনভাবে হাঁ হয়ে আছে যেন মৃত্যুর ঠিক আগে ওরা এমন কিছু দেখেছিল যা মানুষের কল্পনারও বাইরে। সবথেকে ভয়াবহ ব্যাপারটা ছিল ওদের দুজনেরই গলার কাছে একটা কালচে দাগ, যেন কেউ খুব ভারী আর কনকনে ঠান্ডা হাত দিয়ে ওদের গলা টিপে ধরেছিল। HR যখন সিসিটিভি ফুটেজ চেক করতে গেল তখন দেখা গেল রাত 3:10 পর পুরো সিস্টেমটা নিজে থেকেই অফ হয়ে গেছে, আর তার আগের ফুটেজে মিটিং রুম নাম্বার 3 এর সামনে দিয়ে একটা বড় কালো ছায়াকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। পুলিশ এলো, তদন্ত হলো, কিন্তু কোনো কুল কিনারা পাওয়া গেল না। মীরের মতো রাজেশ আর বিবেকও ওই অভিশপ্ত 13 তলার শিকার হলো। অফিসের ম্যানেজমেন্ট ঘটনাটা চাপা দেওয়ার অনেক চেষ্টা করল, কিন্তু কর্মচারীদের মধ্যে আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়ল যে 1 সপ্তাহের মধ্যেই ওই ফ্লোরের বাকি সবাই একে একে ইস্তফা দিয়ে দিল। বিবেকের পরিবার যখন খবর পেল, বিহারের সেই ছোট গ্রামে কান্নার রোল পড়ে গেল। বিবেকের মা, যিনি খুব ধর্মপ্রাণ ছিলেন, তিনি বারবার বলতে লাগলেন, আমার ছেলেটা আমাকে আগেই বলেছিল ওই 13 তলায় কিছু একটা আছে। আজও সেই 13 তলার মিটিং রুম নাম্বার 3 তালা বন্ধ অবস্থাতেই পড়ে আছে। কেউ ওখানে যাওয়ার সাহস পায় না, কিন্তু যারা রাতে ওই ফ্লোরের নিচ দিয়ে যায় তারা আজও মাঝে মাঝে শুনতে পায় ঘড়র ঘড়র প্রিন্টার চলার শব্দ আর একটা ফিসফিস করা ভারী গলা, শিফট 13 ছেড়ে কেউ বেরোতে পারবে না। বিবেক হয়তো শহর ছেড়ে, চাকরি ছেড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু 13 তলার ওই অন্ধকার আজও তাকে ঘুমোতে দেয় না। আজও রাত 3:10 বিবেকের আত্মার ঘুম ভেঙে যায় একটা ভয়ঙ্কর ঝটকায়।